টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেল স্বাগতিক উইন্ডিজ, তাদের হারিয়ে সেমিতে সাউথ আফ্রিকা। আর কাল সুপার 8-এর শেষ ম্যাচে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন কাভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান, আজকের অতিথি সাবেক জাতীয় ক্রিকেটার এহসানুল হক সিজান। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশের শেষ ম্যাচ কাল, যদিও আজকে সেমিফাইনাল লাইন আপ অলরেডি চূড়ান্ত হওয়া শুরু হয়ে গেছে। ইংল্যান্ড গতদিন রান রেট ধরেই এগিয়ে গেল, আজকে সাউথ আফ্রিকা চলে গেল। কিন্তু আমরা আলোচনাটা শুরু করতে চাই বাংলাদেশ ম্যাচ দিয়ে। বাংলাদেশের একটা গাণিতিক হিসাব নিকাশ আছে, যদিও সেই হিসাব নিকাশটা অনেক জটিল। আমরা এমনিতে তো একটা গুড নোটে ওয়ার্ল্ড কাপ শেষ করার আশা করতেই পারি। নিশ্চয়ই আমরা মোটামুটি যা করেছি আলহামদুলিল্লাহ, সোফার আমরা কিন্তু খারাপ করিনি। 3টা ম্যাচ কিন্তু আমরা উইন করেছি, 3টা লুজ করেছি। সাউথ আফ্রিকার সাথে একটা ভালো ম্যাচ আমরা তাদেরকে হার্ড টাইম দিয়েছি। আমরা দ্য ওয়ে আমরা ক্রিকেট খেলেছি আমাদের জন্য দেখতে ভালো লেগেছে এবং রেজাল্টটাও আমাদের পক্ষে এসেছে। উই আর স্যাটিসফাইড। বাট লাস্ট ম্যাচটা যদি জেতা হয় তাহলে কোনো আফসোস ছাড়াই আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড কাপটা শেষ হবে। ডেফিনেটলি আফসোস ছাড়া ওয়ার্ল্ড কাপ শেষ হবে, এই কথাটা বলছেন। কিন্তু যে দলটা সুপার 8-এ ওঠে, সুপার 8 এমন না যে বাংলাদেশের জন্য নতুন, আপনার সব ফরম্যাট মিলিয়েই ওয়ার্ল্ড কাপগুলোতে। কিন্তু বারবারই এই যে ওয়ার্ল্ড কাপে যে আমরা দেখি 3টা জয় আটকে যাওয়া, এটা কিন্তু নতুন না, অনেক আগে থেকে। সেটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ বলেন, টি-20 ওয়ার্ল্ড কাপ বলেন, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যখন ওই উইন কাউন্ট করব তখন হয়তো মাঝারি, কিন্তু ফাইনাল লক্ষ্য পূরণটা কিন্তু কখনোই হচ্ছে না। হ্যাঁ, আসলে আমরা ফাইনাল ডেস্টিনেশনে যেতে পারছি না। 3টা উইনেই কিন্তু আসলে সত্যি করে আটকে যাচ্ছি। এটা হলো আমাদের ক্যাপাবিলিটিটা আসলে এতটুকু যে আমরা অতটুকু পর্যন্ত প্রোগ্রেস করতে পারিনি। আর টি-20 যেই ফরম্যাটটা, সেই ফরম্যাটটা আমরা সবচেয়ে পিছিয়ে রয়েছি। আমরা যদি 50 ওভার্সের ওয়ার্ল্ড কাপ দেখতাম তাহলে আমরা এক্সপেক্ট করতে পারতাম যে আমরা আরও দূরে যাব। বাট টি-20 যেহেতু আমরা পিছিয়ে রয়েছি, সো এই স্যাটিসফ্যাকশন ছাড়া পথ নেই। কিন্তু আপনি যখন ওয়ানডের কথা বলছেন, আপনি দেখেন টি-20 ইফেক্ট কিন্তু সব ধরনের ক্রিকেটেই যেয়ে পড়ছে। আপনি স্ট্রাইক রেট জনিত যে বিষয়টা, অথবা অ্যাপ্রোচ, যে আমি একটা ম্যাচ কোন অ্যাপ্রোচে যাব, সেক্ষেত্রে ওয়ানডেতেও যে আমরা পিছিয়ে পড়ছি তার একটা প্রমাণ কিন্তু 2023 বিশ্বকাপ। কারণ ওটা আমাদের ফেভারিট জায়গা ছিল, কিন্তু সেখানে যেও কিন্তু আমরা ব্যর্থ হয়ে গেছি। 23 বিশ্বকাপে আসলে অনেক চপেঞ্চে ছিল আর কি। টিমটার ফরমেশনটাও ঠিকমতো আসলে আমাদের মনোভূত হয়নি। সব কিছু মিলে ওই ওয়ার্ল্ড কাপটা, হ্যাঁ, এফেক্ট তো পড়বেই। দেখেন, টি-20 এবং টেস্ট ম্যাচ দুইটা ফরম্যাট কিন্তু এমন জিনিস ক্যারি করে যে ওখানে স্ট্রেংথের খেলা হয়। টি-20 তো ফুললি একটা স্ট্রেংথের খেলা হয় এবং লঙ্গার ভার্সনে মানে টেস্ট ম্যাচে তাদেরও বলারদের একটা স্ট্রেংথ থাকতে হয়, আদারওয়াইজ জিতে যায় না। এর মাঝখানে কিন্তু সম্পূর্ণ 50 ওভার্স ম্যাচটা স্ট্রেংথ অ্যান্ড বেসিক টেকনিক্যালি ইস্যু অনেকগুলোই থাকে, যেটা আসলে আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি। হ্যাঁ, এইটার এফেক্ট পড়ছে। টি-20তে আমরা রেজাল্ট করতে পারছি না দেখে কিছুটা স্ক্যাটার্ড মানে অ্যাপ্রোচের দিক দিয়ে স্ক্যাটার্ড, প্ল্যানের দিক দিয়ে স্ক্যাটার্ড। সেই স্ক্যাটার্ড জন্যই কিন্তু আসলে কিছুটা হলো 50 ওভার্স ম্যাচে এফেক্ট হচ্ছে। ডেফিনেটলি লাস্ট ম্যাচটা বাংলাদেশ আবার খেলবে কিংসটাউনে, এবং যেখানে বাংলাদেশ এর আগে ম্যাচ খেলেছে। তবে আফগানিস্তান কি একটু অ্যাডভান্টেজে যাবে, যেহেতু তারা লাস্ট ম্যাচটা এখানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং এই উইকেটটা সম্পর্কে তারাও পুরোপুরি অবগত, এবং দু দলেরই স্পিনে বরং আফগানিস্তানই একটু এগিয়ে, যদি এগিয়ে থাকার কথা বলা হয়। আবার পেস বোলিং বাংলাদেশের ভালো গেলেও ওখানে ফারুকের থ্রেটটা এবার ওয়ার্ল্ড কাপে খুব স্পষ্ট হয়ে উঠেছে। আসলে আফগানিস্তান টিমে মেইন স্ট্রেংথই হলো ওপেনার ব্যাটসম্যান, যদি বলে গুরবাজ জারদান, এবং পেস বলার হলো ফারুকি এবং নাভিদ। সো এই দুজনেই কিন্তু ইনিশিয়ালি ব্রেক থ্রু দিয়ে দেয় এবং ইনিশিয়ালি একটা স্ট্যান্স নেয় ব্যাটিংয়ের দিক দিয়ে, তখনই কিন্তু একটা ভালো লক্ষ্যে পৌঁছে যায়। হ্যাঁ, দে হ্যাভ এ ভেরি গুড বোলিং লাইন আপ, টু বি অনেস্ট, যে ওয়ার্ল্ড ক্লাস বোলিং লাইন আপ। যদিও মুজিবের একটা বড় অভাব দেখতে পাবে, তারপর আমি মনে করি নূর অনেকটাই আসলে সলভ করে দিয়েছে। নবী, রশিদ ভেরি কন্টেন্ট বোলার। তবে লাস্ট ম্যাচটা যেটা দেখলাম যে গুলবাদিন নাইম, তাকেও পারফর্ম করতে দিয়েছে। আসলে এই উইকেটটা সম্পূর্ণ কিন্তু আমি মনে করি আফগানিস্তানের ফেভারে, বিকজ অফ এই উইকেটটা বল গ্রিপ করছে, সেখানে কিভাবে ব্যাটিং করবে সেই জিনিসটা কিন্তু ভালো অ্যাডজাস্ট করে নিয়েছে। লাস্ট ম্যাচে কিন্তু একটা বড় স্কোর দেখেছি, দুই ওপেনার ব্যাটসম্যান থেকে গুরবাজ এবং জারদানের কাছ থেকে দেখেছি
উইকেটে কীভাবে সেটেল ডাউন করতে হয়, কীভাবে টাইম পাস করতে হয় এবং পরে এটা এক্সেলারেট করতে হয়। দ্যাটস আ ভেরি লার্নিং প্রসেস। এই উইকেটের জন্য অ্যাডজাস্ট করতে হবে, এই উইকেটে কীভাবে ক্রিকেট খেলতে হবে সেটা জিনিসটা কিন্তু ওরাই দেখিয়ে দিয়েছে। সো মোমেন্টামটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে মোমেন্টামটা নিতে পারবে। আপনি গুরবাজের নাম এর মধ্যেই বলে ফেলেছেন, তিনি কিন্তু আমরা জানি যে খুব অ্যাটাকিং ব্যাটার, কিন্তু তারপরেও খেয়াল করে দেখেন আপনি যে অ্যাডজাস্টমেন্টের কথা বললেন লাস্ট ম্যাচে, সেই মানে অ্যাডজাস্টমেন্টের আমরা চূড়ান্ত রূপটা দেখেছি। স্ট্রাইক রেটে চিন্তা করেননি, চেয়েছেন যে একটা বড় পার্টনারশিপ করতে। দেখেন একটা ব্যাটসম্যান তখনই আসলে ভালো ব্যাটসম্যান যে আসলে উইকেটটাকে রিড করতে পারে, এবং উইকেটটা রিড করার পরে তার অ্যাপ্লিকেশনটা সেরকম হতে হবে। একজন ফ্লুয়েন্ট সাউথ আফ্রিকা কেন এই সব উইকেটে আসলে ওরা একটু স্ট্রাগল করেছে, দে আর ফ্লুয়েন্ট ব্যাটসম্যান। তারা যে কোনো উইকেটে তারা চায় যে 100 স্ট্রাইক, মানে 100-এর উপরে স্ট্রাইক নিয়ে ব্যাটিং করতে। সো অ্যাডজাস্টমেন্টটা ওদের খুব একটা ভালো যায়নি দেখেই কিন্তু সাউথ আফ্রিকা স্ট্রাগল করেছে। বাট এই যে এশিয়ান কান্ট্রি যারা আমরা রয়েছি, ইন্ডিয়া বলেন, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, তারা কিন্তু এইসব উইকেটে খেলে অভ্যস্ত। তারা কিন্তু জানে যে উইকেটের সাথে অ্যাডজাস্ট কীভাবে করতে হয়। এই উইকেটে আগে যদি উইকেট থাকে, রান যাই হোক, পরে কিন্তু এক্সেলারেট করতে হবে। সো অ্যাডজাস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আসলে আফগানিস্তান। তবে একটা মজার ব্যাপার দেখেন, সাউথ আফ্রিকা স্ট্রাগল করেছে, কিন্তু তারা সব শেষ ওভারে যে ম্যাচ টেনে নিয়ে জিতেছে। আর উপমহাদেশের দলগুলো, আপনি যদি বাংলাদেশও তো সুপার 8-এ গেলেও ভালো ক্রিকেট খেলছে না, পাকিস্তান, সাউথ আফ্রিকা, তারাও কিন্তু নিজেদের মতো উইকেটেও কিন্তু তারা সফল হলো না। ফলে এটা অ্যাপ্লিকেশনটাই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। আমি একটু গুলবাদিন নাইব প্রসঙ্গে যেতে চাই। তিনি 8 নম্বরে বল করেছিলেন গত ম্যাচে, এবং তারপরে 4 উইকেট নিয়ে মানে ম্যাচ সেরা হয়েছেন। এই যে 8 নম্বরে বোলিং আসে, এটা তো একটা দলের ফ্লেক্সিবিলিটির প্রমাণ। এটা হলো গ্যামলিং। আসলে ও কোন ধাঁচের বলার, ও যে অনেক খুব ভালো পেসে বোলিং করতে পারে, তাদের ভেরি ভালো একটা ইম্প্রোভাইজিং আছে। সে বোলিংয়ে স্লোয়ার, কার্টার, অনেক টাইপের বোলিং করতে পারে। সো এই উইকেটটা যখন রশিদ মনে করেছে এই উইকেটে এই বলারের মতো বলারে এফেক্টিভ হতে পারে, তখনই কিন্তু গুলবাদিন নাইমকে আনা হয়েছে। এবং প্রতিটা উইকেটের পিছনেই কিন্তু দেখবেন তার কিছু না কিছু ইম্প্রোভাইজিং বোলিং ছিল, মানে বোলিং ছিল। সো আমার কাছে মনে হয় যে উইকেটটা আসলে বোঝাটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি এফেক্টিভ হবে, কি এফেক্টিভ হবে না, সেটা আসলে বুঝতে হবে একটা ক্যাপ্টেনের, এবং টিমটাও চালাতে হবে। এবং যারা যারা ওই দায়িত্বে থাকবেন, সেই বোলার, ব্যাটার, তাদের ওই অ্যাপ্লিকেশন নিয়ে অনেক বেশি ভাবতে হবে। ক্যাপ্টেনের কলটা ইম্পর্টেন্ট, তাদের অ্যাডজাস্টমেন্টটা ইম্পর্টেন্ট। আমরা যখন বাংলাদেশ প্রসঙ্গে তাকাবো, প্রথমে একটু জানতে চাই যে গত ম্যাচের আগেও 11-এ যে জাতীয় চেঞ্জের কথা চিন্তা করা হয়েছিল, আমরা বাস্তবে সেটা দেখিনি। কিন্তু এবার আপনি কি মনে করেন যে আসলে তাসকিন ব্যাক করা, কিংবা শরীফুল প্রথম ম্যাচ খেলা, শরীফুল ইনফর্ম বোলার, ইনজুরি কাটিয়েও ম্যাচ পাননি, তার পাশাপাশি সৌম্যের কোনো চান্স দেখেন কিনা? সব কিছু মিলে যদি আগে বোলিংটা বলেন, শরীফুলের চান্স কতটা দেখেন? শরীফুল ওয়াজ দ্য বেস্ট বলার, যে ওয়ার্ল্ড কাপের সময় বা ইনজুরির আগ পর্যন্ত ভেরি কনসিস্টেন্ট একটা বলার বাংলাদেশে, এবং তার উপর আসলে ডিপেন্ড করতে পারে। আনফর্চুনেটলি তার এই ইনজুরিটা আসলে অনেকটাই আমাদের ভুগিয়েছে, এবং যার রিপ্লেস করেছে সাকিব, সে কিন্তু মানে খুব একটা বেশি আসলে বুঝতে দেয়নি যে শরীফুল নেই। সো আমার কাছে মনে হয় শরীফুল এমন একটা বলার, যে কোনো উইকেটে সে ভালো বোলিং করতে পারে। দেখবেন শরীফুলের সাথে মুস্তাফিজের একটু ডিফারেন্স রয়েছে। মুস্তাফিজের জন্য আসলে উইকেট প্রয়োজন হয়, যে এই উইকেটে আসলে গ্রিপ করবে বল, তার বলটা কাট করবে, সেই উইকেটে কিন্তু মুস্তাফিজের অনেক ভয়ঙ্কর বলার। বাট শরীফুল এমন বলার, যে কোনো সারফেসে সে বোলিং করতে পারবে, বিকজ অফ সে রিড করতে পারে। লাইন অ্যান্ড লেন্থ ভেরি ইম্পর্ট্যান্ট, সেই জিনিসটা সে মেনটেন করতে পারে। কোন উইকেটে কোন লেন্থে বোলিং করতে হবে, অপোনেন্টকে কীভাবে রিড করার দরকার, তার মধ্যে খুব ভালো ক্যাপাবিলিটি রয়েছে। সবচেয়ে বড় জিনিস কী রয়েছে দেখবেন, তানজিম সাকিব এবং শরীফকে একটু ডিফারেন্ট বলার মনে হয়। কারণ কি, ওরা চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। যখন এরকম একটা টেস্ট পায় না একটা বলাররা বা একটা প্লেয়াররা, তখন কিন্তু তারা নিজেরাই মধ্যে ভাবতে থাকে যে আই এম দ্য চ্যাম্পিয়ন বলার, আমার উপরে কিন্তু কেউ নেই। সো তাদের অ্যাপ্রোচগুলো এরকম হয়, এই জন্যই আসলে তারা খুব কনসিস্টেন্ট। ডেফিনেটলি একটা ভালো কথা বলেছেন, ভালো ব্যাখ্যা দিয়েছেন। কারণ এই কারণে তারা যখন খেলতে থাকেন, ওখানে প্রতিপক্ষে এমন অনেক প্লেয়ারকে তারা দেখেন যাদেরকে তারা বিট করে চ্যাম্পিয়ন হয়েছেন। ফলে সেটা একটা আলাদা মোটিভেশন হিসাবে কাজ করে। শরীফুল এবং তানজিম সাকিবের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা একটা ডিফারেন্সিয়েট তৈরি করে। 11-এ টপ অর্ডারের সমস্যা আমরা শুরু থেকেই দেখছি।
সেখানে কোনো সলিউশনও নেই, ব্যাকআপ যে অন্য অপশন আছে তা নেই। বাংলাদেশে প্রায়শই কিন্তু কিছু না করেও আবার একাদশে ফিরে আনা হয়, এটা দেখা যায়। সেইভাবে কি সৌম্য আবার ফিরে আসবে? সলিউশন নেই আসলে, এটা আমি বলতে চাই না। মানে এখন স্কোয়াডে সলিউশন নেই। এখন যেটা হলো যে আমাদের কিন্তু যেসব টপ অর্ডার ব্যাটসম্যানরা রয়েছে বা ব্যাটিং যে ডেপথটা রয়েছে, দে আর প্রুভেন, তারা কিন্তু সম্পূর্ণই ভালো পারফরমেন্স করে এসছে, ওয়ার্ল্ড ক্লাস অনেক ম্যাচ তারা কিন্তু তারাই জিতেছে। বাট সবচেয়ে বড় জিনিসটা হলো অ্যাপ্লিকেশনের অভাব। তাদের এই উইকেটটাই অ্যাপ্লিকেশনটা কী হবে, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। সেই জিনিসটাই আসলে সার্ভাইভিং পিরিয়ডে চলে যাচ্ছে। দেখেন, এইসব উইকেটে যখন আপনি ডে বাই ডে ফেল করতে থাকবেন, তখন এখান থেকে উত্তরণটা ভেরি ডিফিকাল্ট। প্যারাডাইস উইকেটে ব্যাটসম্যানদের ব্যাক করা ভেরি ইজি, বাট এইসব উইকেটে ব্যাক করা ডিফিকাল্ট। সো আমার এইসব সিচুয়েশনে যেন পড়তে না হয়, সেই হিসেবে কৌশল থাকতে হয়। তাদেরকে কিছুটা রানের মধ্যে থাকলেই কিন্তু মোটামুটি বলা যায় যে তারা ইনফর্ম। সো আমার মনে হয় ওই যে বললাম, অ্যাপ্লিকেশনটাই যদি একটু ডিফারেন্ট হয়, ইভেন সামনের ম্যাচে আফগানিস্তানের সাথে ম্যাচে, যে আমি ফ্লুয়েন্ট ব্যাটিং না করে উইকেট রেখে আমি পরে অ্যাটাক করবো, এরকম যদি প্ল্যান করে, সেই অ্যাপ্লিকেশনটা যদি ওরা করতে পারে, আমার কাছে মনে হয় খুব একটা কঠিন হবে না। ডেফিনেটলি খুব একটা কঠিন হবে না, আমরাও তাই মনে করি। কিন্তু তারপরে দেখা যাচ্ছে মাঠে নামলে কঠিন হয়ে যাচ্ছে বারবারই, সেটাই দুর্ভাগ্য। আমরা একটু আজকে সকালের ম্যাচে একটু সুইচ করি। আজকে সকালে গ্রুপ 2 যেটা সুপার 8-এর, সেখানে কিন্তু লাইন আপ চূড়ান্ত হয়ে গেছে। গতকাল যখন ইংল্যান্ড জিতলো, তারা মোটামুটি রান রেট দিয়ে কনফার্মের একটা জায়গায় চলে গেল। আজকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ আউট হয়ে গেল এবং তাদেরকে হারিয়ে সাউথ আফ্রিকা চলে গেল এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। ফলে আজকের ম্যাচটা নিয়ে যদি বলি, সাউথ আফ্রিকা প্রতি ম্যাচেই কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে জেতা যেটাকে বলে, সেটা তারা করেছে একদম শুরু থেকে এই পর্যন্ত। এটা কি এক হিসাবে এরকম স্টেজে যে কি কাজে দেয় কিনা, মানে খারাপ অনেকগুলো সময় তারা আগে পার করে ফেলেছে? অনেক কাজে দেয় ট্রুলি। আপনি দেখবেন অনেকগুলো ওয়ার্ল্ড কাপ, যেমন পাকিস্তান যেভাবে ওয়ার্ল্ড কাপ জিতেছে, অনেকগুলো ওয়ার্ল্ড কাপ কিন্তু ফেভারিটটা জিততে পারে না, এবং বোধহয় কোনো ওয়ার্ল্ড কাপই বোধহয় স্বাগতিকরা জিততে পারে না। দিস ইজ ভেরি আনফর্চুনেট। ইয়েস, যেই কথাটা বলেছেন যে সাউথ আফ্রিকা প্রতিটা ম্যাচেই কিন্তু এরকমভাবে জিতেছে। সো স্ট্রাগল টাইম পার করেছে প্রতিটা স্টেজে, ওপেনিং স্লটে বলেন, মিডল অর্ডার স্লটে বলেন, বোলিং লাইন আপে বলেন, স্পিন অ্যাটাকে বলেন। সো তারা কিন্তু ওইসব সিচুয়েশনগুলো অ্যাডজাস্ট করেছে। তাদের কিন্তু এখন মানে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়েছে এই উইকেটে কীরকমভাবে ডিফিকাল্টি আসতে পারে, এর জন্য তারা প্রিপারেশনও নিয়ে ফেলেছে। সো এই যে তাদের যে মানে ছোট ছোট প্রবলেমগুলো তারা ফেস করেছে, এটা সবারই কন্ট্রিবিউশন ছিল। আজকে শামসি কিন্তু বলেছে আমরা কিন্তু উই আর প্লেয়িং লাইক এ টিম, এবং প্রত্যেকটা কন্ট্রিবিউশনেই কিন্তু এই এত দূর আনার পিছের কারণ। সো ওই যে প্রতিটা জায়গায় যে প্রবলেমগুলো ফেস করেছে, তারা রিবিল্ড করার চেষ্টা করেছে এবং তারা এখন প্রিপেয়ার্ড। সো আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স হয়েছে এই সাউথ আফ্রিকা, যেটা আসলে সবচেয়ে বেশি নার্ভের পরীক্ষা দেওয়া লেগেছে তাদেরকে। আপনি তাবরেজ শামসির কথা বলছিলেন, খেয়াল করে দেখেন শুরুতে কিন্তু তিনি 11-এ ছিলেন না, কিন্তু তারপরে আনা হলো। এবং আমরা জানি যে এই ফরম্যাটে টি-20 একসময় ধরা হয়েছিল যে এই ফরম্যাটে রিস্ট স্পিনাররা ভালো করবে না। এখন দেখা যাচ্ছে সব দলেই রোল প্লে করেন রিস্ট স্পিনাররা। হ্যাঁ, একটা সময় ছিল আসলে রাইট হ্যান্ড লেগ স্পিনাররা, রিস্ট স্পিনার, তারা কিন্তু ওয়ার্ল্ড ডোমিনেট করেছে। এখন আমরা কিন্তু শামসিকে দেখছি, নূরকে দেখছি, তারা কিন্তু ডোমিনেট করবে। আসলে টি-20তে না একটু চমকের খেলা। এখানে যদি আপনি নতুন কিছু এক্সপোজ না করতে পারেন, তাহলে কিন্তু সবাই রিড করতে পারে, কারণ সবারই স্ট্রেংথ রয়েছে। সো যখনই নতুন কিছু মানে ইন্ট্রোডিউস করা হয়, তখনই একটু ব্যাটসম্যানরা হেজিটেট হয়, তখনই কিন্তু একটা মোমেন্টামটা কিন্তু ওই বলারের কাছে চলে যায়। সেটাই কিন্তু শামসির জন্য রয়েছে। দেখেন, শামসির খেলা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট ছিল, যেখানে একটা সবচেয়ে বড় পেস বোলিং ডেপথ রয়েছে, রাবাদা, নোকিয়া, ব্যাটম্যান, জেনসেন। সেখানে ব্যাটম্যানকে ওভারকাম করে শামসির খেলাটা একটা চ্যালেঞ্জিংই ছিল। যখনই ফার্স্ট খেলেছে তখনই কিন্তু 4 উইকেট পেয়েছে এবং সে কিন্তু প্রুভ করেছে এবং এখন ডোমিনেট করছে। এটাই হলো কথা, যে মানে সব জায়গায় কিন্তু সাউথ আফ্রিকা কিছু স্ট্রাগল করেছে, সেটারই কিন্তু একদম আবার নতুনভাবে রিবিল্ড করে ফেলেছে। সো এই জন্যই বলছি সাউথ আফ্রিকা ইজ টপ টিম মেন্টালি। আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের দিক থেকে একটু আলাপ করি, তারা অনেক দিন পরে ড্যারেন স্যামি তাদের মোটিভেশন লেভেলটা খুব ভালো করেছিলেন, টিমটাকে খুব অর্গানাইজড মনে হয়েছে।
অনেকেরই ধারণা ছিল তারা সেমিফাইনাল স্টেজে যাবে, এবং এখন স্বাগতিকরা বাদ পড়ে যাওয়ার কিছু ইফেক্ট তো আয়োজনে পড়বে। আমি দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। আসলে ওয়েস্ট ইন্ডিজে ওয়ার্ল্ড কাপটা একটু লেজি, আমি বলবো যে অ্যাপ্রোচে থাকে সবসময়, এটা ঠিক। হ্যাঁ, দে আর ভেরি গুড টিম, সত্যি কথা, যে পুরানের উপরে আসলে ডিপেন্ড করে অনেকটাই এখানে এসেছিল। বাট ওপেনিং স্লটে আসলে একদম ক্রুশিয়াল ম্যাচগুলো দুটো ওপেনারের চেঞ্জ, শে হোপ খেলছে এবং আরেকজন খেলছে ব্র্যান্ডন কিং এবং চার্লসের জায়গায়। সো এটা একটু সারপ্রাইজিং, মানে এরকম একটা টাফ ম্যাচে হ্যাঁ অনেক বেশি চপ অ্যান্ড চেঞ্জ আমার কাছে মনে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ করতে হয়েছে। প্রতিটা ম্যাচেই দেখেছি যে ম্যাচ জিতলেও একটা দুটো চেঞ্জ হয়েছে, আর হারলে তো নিশ্চয়ই। সো আমার কাছে মনে হয় যে কনসিস্টেন্ট যে ব্যাপারটা ওয়েস্ট ইন্ডিজে সেটা আসলে ছিল না। আসলে ওয়েস্ট ইন্ডিজে এইটাই আসলে কনসিস্টেন্ট যে প্লেয়াররা সেকেন্ড ম্যাচ খেলবে সেই জিনিসটা কোনো সময়ই ছিল না। সো এইটার উপর দিয়েই আসলে বেশ করে ওয়েস্ট ইন্ডিজ টিম উইন করে এবং সাকসেস নেয়। বাট ভেরি আনফর্চুনেট, আজকের ম্যাচটা পুরোটাই ডু অ্যান্ড ডাই, এনিবডিস ম্যাচ ছিল। এখানে আসলে চেজের যেই ওভারটা সে কিন্তু একটাও চারখানা লাস্ট ওভারের লাস্ট বলটায় 4 খেয়ে কিন্তু পুরোটা শেষ হয়েছে। ছোটো ছোটো জিনিসগুলো আসলে এইসব ক্রুশাল ম্যাচগুলো একটু অনেক বড়োভাবে দেখা যায়, যেন পুরানের যে 22 রান 2-4 রান সেটাও কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে। সো আমার কাছে মনে হয় যে এই স্টেজে এসে অ্যাবিলিটির চেয়ে লাকটা অনেক বড় ইম্পর্টেন্ট। সেখানে কিন্তু লাকি যে সাউথ আফ্রিকা তারাই গেইন করেছে। ডেফিনেটলি সাউথ আফ্রিকা একটা ভালো মোমেন্টাম তাদের লাক সহ নার্ভ সহ দিচ্ছে। আমরা যদি এই ম্যাচ নিয়ে আরেকটু আলাপ করি, সাউথ আফ্রিকার এখন যে সিচুয়েশন, তারা তাদের অপোজিশন এখনও পাবে না, ডিসাইডেড হয়নি, কিন্তু তাদের তো এরকম নকআউট স্টেজ যেখানে ম্যাচ হারলেই বিদায়, এরকম জায়গাটা অতীতের স্ট্রাগল দেখা গেছে। সো সেই পরীক্ষাটা এখন সামনে। চোকার যে কারণে তাদেরকে চোকার বলা হয়। আসলে সাউথ আফ্রিকার সবচেয়ে পরীক্ষার জায়গা হলো সেমিফাইনাল ম্যাচ, এবং ওখান থেকে কিন্তু সাউথ আফ্রিকা প্রতিপক্ষের চেয়ে ওই নামটার সাথে লড়াই বেশি। তবে আমার কাছে মনে হয় যেসব ম্যাচগুলো তারা জিতেছে, এক্সেপ্ট শ্রীলঙ্কা, বাংলাদেশের সাথে স্ট্রাগল করেছে, সব ম্যাচ প্রতিটা ম্যাচই আমার কাছে মনে হয় যে ইভেন নেপালের সাথে, হ্যাঁ এটাই বলছি, সবার সাথেই কিন্তু স্ট্রাগল করেছে। সো চোকার যেই নামটা, সেই নামটার সাথেই কিন্তু ওরা এতগুলো ম্যাচ ফাইট করে এসছে। আমার কাছে মনে হয় যে ভেরি ব্যালেন্স সাইড একটা, টু বি অনেস্ট। যে বলিং ব্যাটিং লাইন আপ যদি দেখেন, কক এবং হেনরি, কক এবং হেনরি, মানে যে কোনো টিমের সাথে তারা কিন্তু মানে বেস্ট ক্রিকেট খেলতে পারবে। ব্যাটিং লাইন আপ যদি দেখেন, মার্করাম, ক্লাসেন, মিলা, তিনটা বেস্ট মিডল অর্ডার ব্যাটসম্যান। এবং আজকে জেনসেন যে ব্যাটিংটা করেছে স্টাফের সাথে, সেটা আসলে ভেরি রিমার্কেবল। এরকম সাউথ আফ্রিকা কোনো সময় দেখিনি। প্রেশারে সাউথ আফ্রিকা সবসময় হিট করে গেছে, বাট ক্যালকুলেশন করে যে জেনসন মতো ব্যাটসম্যানরা, মানে সে মেইনলি পেস বলার বাট অলরাউন্ডার বলা হয়, সেই যে ব্যাটিংটা করে গেছে অনেক বেশি উদ্বুদ্ধ করবে, এবং টপ অর্ডার ব্যাটসম্যানকে অ্যাটলিস্ট একটা লেসন কিন্তু সে দিয়ে রাখছে বা মেসেজ কিন্তু দিয়ে রাখছে। আজকে রাতের ম্যাচের দিকে তাকাবো, এবার ভারত অস্ট্রেলিয়া, এবং এটা বলা যায় ফাইনালের আগে ফাইনালের আমেজ। যদিও এখান থেকে কিন্তু অস্ট্রেলিয়ার আউট হয়ে যাওয়ার শঙ্কা আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যদি অস্ট্রেলিয়া কোনোভাবে সার্ভাইভ করে যায় তাহলে কিন্তু আবার অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়ে যাবে। আমরা অতীতে তাই দেখি। আপনি যদি 2023-এ দেখেন, আফগানিস্তানের সাথে হেরে বাদ পড়ে যাওয়ার কথা, সেখান থেকে কি হলো, এটা ওদের ক্যারেক্টার। কি মনে হয় ভারত অস্ট্রেলিয়া কি হবে? ইন্ডিয়া ছাড়বে না এর জন্য। ইন্ডিয়ার মেইন রিজন হলো দে আর দ্য কন্টেন্ডার অফ দ্য চ্যাম্পিয়ন। এখানে যদি অস্ট্রেলিয়াকে আগে থেকে বাদ ফেলানো যায়, আগে থেকে যদি বাদ ফেলানো যায়, তার জন্য তার সুগম হয়ে যায়। একবার মনে হয়েছিল যে ইন্ডিয়া বোধহয় এবার কিছু চপ এন্ড চেঞ্জ করে যারা বেঞ্চে বসে আছে তাদেরকে বোধহয় খেলাবে, বাট আমার কাছে মনে হয় না তাকে একটু ছাড় দিবে। বাট অস্ট্রেলিয়ার টিম এমন একটা টিম যারা প্রেশারে ভালো খেলে, অনেকগুলো ওয়ার্ল্ড কাপের ফাইনালে তারা জিতেছে এই প্রেশার নিয়ে, এবং প্রেশার ডিল করা তাদের কাছে অনেক বেশি একটা কঠিন কাজ না। অস্ট্রেলিয়া ইন্ডিয়ার ম্যাচটা আসলে ভেরি কম্পিটিটিভ হবে। তবে টপ অর্ডার ব্যাটসম্যান যারা রয়েছে, আমি বলবো অস্ট্রেলিয়ার দে আর ভেরি, মানে লাস্ট ম্যাচ থেকে আসলে মোটামুটিভাবে ইনফর্ম গেছে। ওয়ার্নার ইজ এ ফ্যান্টাস্টিক একটা এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান। যদি বলে ম্যাক্সওয়েল, দেন মানে ব্যাটিং লাইন আপ, ম্যাক্সওয়েল আর স্টয়নিস সবচেয়ে বেশি ফর্মে আছেন সো ফার। স্টয়নিস ইজ ব্যাটিং অর্ডার হলো 7 নম্বর পর্যন্ত, ওয়েট পর্যন্ত ব্যাটসম্যান। সো তাদের ব্যাটিং নিয়ে কিন্তু কোনো বেশি মাথা ঘামাতে হয় না। তাদের
রিকগনাইজ পেস বলার রয়েছে, প্যাট কামিন্স, হ্যাজেলউড, তিনজন পেস বলার, স্টার্ক, তিনজন পেস বলার ভেরি আমি বলবো ইনফর্মে রয়েছে। বাট জাম্পা ছাড়া কিন্তু তাদের কিন্তু স্পিনার যে আগার এসে বোলিং করেছে সেখানে কিন্তু খুব একটা তাকে কম্প্যাক্ট মনে হয় না। যদি লুপফল থেকে থাকে অস্ট্রেলিয়ার একটা মাত্র লুপফল, সেটা হলো যে তাদেরকে মনে হয় এই ম্যাচটা একটা স্পিনার নিয়ে খেলতে হবে, সেটা হলো জাম্পা, সাথে ম্যাক্সওয়েল হয়তো বা অফ স্পিন করতে পারে। বাট এছাড়া কিন্তু অস্ট্রেলিয়ার কোনো লুপফল নেই। সো আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়ার ডু অ্যান্ড ডাই ম্যাচ, প্রেশার হ্যান্ডেল করার ক্ষমতা তারা রাখে এবং এই ম্যাচটা অস্ট্রেলিয়া আমার মনে হয় 100% দিয়ে কিছুটা করার চেষ্টা করবে। মানে এই ম্যাচে কি রেজাল্ট হবে এটা প্রেডিক্ট করা খুবই মুশকিল। যে উইকেটে খেলা হবে সেটা কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপের সবচাইতে বেস্ট ব্যাটিং উইকেট, মানে সেন্ট লুসিয়ায় খেলা, যেখানে সবচেয়ে বেশি রান হয়েছে। ফলে এই জায়গায় তো দুই দলেরই টপ অর্ডার বা ব্যাটাররা যেহেতু দারুণ, মানে সব বড় বড় নাম, ফলে রানের খেলা হবে নাকি টেনশনের কারণে একটা মাঝারি খেলা হবে, কি মনে হয়? না, সবচেয়ে বেশি টেনশন অস্ট্রেলিয়া, তাই বলছি। এবং অস্ট্রেলিয়া এই প্রেশারেই কিন্তু ভালো খেলে। সেন্ট লুসিয়া আমরা কিন্তু 200ও দেখেছি, দুটো ম্যাচ বোধহয় 200 হয়েছে সেন্ট লুসিয়া দুটা। এই ম্যাচে রানের খেলাই হবে বিকজ অফ টি-20 যেই ধাঁচ বা যেই প্রোটোকলে খেলে সেটা হলো যে যত রান বেশি করবে ব্যাটসম্যানদের সেটাই হবে। একটা দুশ্চিন্তা বৃষ্টি নিয়ে আছে, সেই কারণে কিন্তু আবার কিছু অনেক ক্যালকুলেশনের ব্যাপার থাকবে যে কি অ্যাপ্রোচে প্রথমে ব্যাট করব বা চেজের সময় কি হবে। এটা একটা আজকে সকালের ম্যাচে কিন্তু বৃষ্টি একটু ডিস্টার্ব করেছে। হ্যাঁ, আজকে তো ম্যাচে 17 ওভারের একটা হয়েছে। যদি ওয়েদার ফোরকাস্ট থাকে তাহলে কিন্তু ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট হবে। ফোরকাস্টটা আছে বৃষ্টি এবং টসটা ভেরি ইম্পর্টেন্ট হবে। ফোরকাস্ট যে কোনো ম্যাচেই টসটা ইম্পর্টেন্ট বিকজ অফ পরে চেস করাটা অনেক ক্যালকুলেটিভভাবে চেস করা যায়। সো আমার কাছে মনে হয় যে ওয়েদার কন্ডিশন এরকম থাকলে আসলে একটু ডিফিকাল্ট হবে, কারণ ভাগ্য তখন বিভিন্ন দিকে দুলতে থাকে। আমরা অনুষ্ঠান শেষ করব আবার বাংলাদেশ প্রসঙ্গ দিয়ে, যেহেতু কালকে ভোরে 6:30 বাংলাদেশের হয়তোবা শেষ ম্যাচ, কারণ সুপার 8-এর পরে বাংলাদেশে প্রস্তুত করাটা আমরা বারবারই বলছি গাণিতিকভাবে সুযোগ আছে, কিন্তু সেই গণিত মিলানো অনেক কঠিন ব্যাপার। তার তুলনায় বরঞ্চ ওগুলো না ভেবে আফগানিস্তানকে হারিয়ে দেওয়াটাই সোজা। হ্যাঁ, এটাই আমাদের চ্যালেঞ্জ তো আমাদের সাথে। আমরা ওয়ার্ল্ড কাপে 3টার বেশি জয় পাইনি। সো এটা যদি আমরা 4টা নিয়ে শেষ করতে পারি তাহলে তো আমাদের স্যাটিসফ্যাকশন। এখন যেই ক্যালকুলেশনটা ভেরি ক্রিটিক্যাল, এটা আসলে বেশ করে মাথায় নিয়ে যদি প্লেয়াররা খেলে তাহলে আমরা কিন্তু আফগানিস্তানকে হারাতে পারবো, উল্টো হয়ে যাবে। আর আফগানিস্তান থাকবে প্রেশারে বিকজ অফ আফগানিস্তানকে একদম তাদের একটা ভালো ক্যালকুলেশন, তারা যদি জিতে খুব ইজি টু গো থ্রু দ্য সেমিফাইনাল। সো আমার কাছে মনে হয় যে প্রেশারটা কিন্তু আফগানিস্তানেরই বেশি। সো স্টার্টটা ইম্পর্টেন্ট, মোমেন্টামটা ইম্পর্টেন্ট। বাংলাদেশের আসলে যে জিনিসটা দরকার, একটা জয় দরকার। আপনি যেটা বলছেন একটা জয় দরকার, আপনার কাছে শেষ প্রশ্ন, আপনি নিজে ব্যক্তিগতভাবে সেই জয়ের আমরা সবাই আশা রাখি, কিন্তু কতটা জাস্টিফাইড মনে করছেন সেই আশাটা? আমি জাস্টিফাইড মনে করি, দেখেন ওদের যেসব লুপফল জায়গাটা রয়েছে, মানে ওরা যেসব জায়গায় স্ট্রেংথ, যেমন বোলিং ওপেনিং স্লটে বা ব্যাটিং এবং বোলিংটা, এই দুটো জায়গায় ওরা সবচেয়ে বেশি স্ট্রং, এবং স্পিন অ্যাটাকটা আমরা সবচেয়ে বেশি স্ট্রং হলাম এবং পারফর্ম করতেছি যে আমরা পেস বলার ডিপেন্ডেন্ট। পেস বলাররা যদি ভালো করে তাহলে কিন্তু আমরা তারা যদি ওপেনারদের আটকে দিতে পারে সেটাই একটা বড় ব্যাপার। এহসানুল হক সিজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, এই ছিল কভার ড্রাইভের আজকের আয়োজন। আগামীকাল বাংলাদেশ ম্যাচের পরে আবারও দেখা হবে নতুন আরেকজন অতিথিকে নিয়ে। সঙ্গে থাকবেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের।